-2 ফর্মুলার সঙ্গে দুই পত্রিকার সম্পাদক জড়িত ছিলেন মন্তব্য প্রধানমন্ত্রীর। বললেন বিশ্বব্যাংকও তার বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ দিতে পারেনি। পঞ্চগড়ে পুরোহিত হত্যার প্রতিবাদে বিক্ষোভ, জামায়াত কর্মী আটক। 21-এর দিনে সাম্প্রদায়িক হামলা উদ্বেগজনক, বলছেন নিরাপত্তা বিশ্লেষকরা। প্রায় দ্বিগুণ করে বিচারকদের বেতন কাঠামো পুনর্নির্ধারণ করেছে মন্ত্রিসভা, 8ম পে স্কেলের সঙ্গে সমন্বয়ে। এটিএম কার্ড জালিয়াতির মূল হোতা পোল্যান্ডের নাগরিক পিয়তর ও সিটি ব্যাংকের 3 কর্মকর্তা 6 দিন করে রিমান্ডে। প্রমাণ মিললে ব্যবস্থা, বলছে কর্তৃপক্ষ। এবং প্রথম কোনো বাংলাদেশি হিসেবে অনন্য অর্জন মাশরাফির। জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি ইউএনডিপির শুভেচ্ছা দূত হতে যাচ্ছেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক। প্রবাসের সময়ে সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে বিদেশে তার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে। -2 ফর্মুলার সঙ্গে দুই পত্রিকার সম্পাদক জড়িত ছিলেন এমন মন্তব্য করে তিনি বলেন, বিশ্বব্যাংকও তার বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ দিতে পারেনি। সোমবার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। গোটা 20টা বছর আমার রাজনীতির জীবনে এই পত্রিকাগুলি শুধু আমার বিরুদ্ধে কুৎসাই রটনা করে গেছে, আমার বিরুদ্ধে লিখে গেছে। আওয়ামী লীগ যেন তাদের শত্রু। বিএনপির এই দুঃশাসন, লুটপাট, দুর্নীতি, মানি লন্ডারিং এর কারণেই এদেশে এমার্জেন্সি আসে। ওয়ার্ল্ড ব্যাংকে চাকরি করত ফখরুদ্দিন, খালেদা জিয়া তাকে নিয়ে এসে বাংলাদেশের গভর্নর বানায়। যখন তারা ক্ষমতায় বসলো তখন তাদের ভিন্ন রূপ দেখা দিল, যে ক্ষমতাকে পাকাপোক্ত কিভাবে করা যায়। আর এই ক্ষমতা পাকাপোক্ত করবার জন্য ওই দুটি পত্রিকা আবার উঠে পড়ে লেগে গেল তাদের সাথে। ডিজিএফআই যে কাগজ দিত সেই কাগজই ছাপাতো। এই ডিজিএফআইয়ের সাথে ওনার কি সখ্যতা ছিল? তিনি কি এদের হাতে বিক্রি হয়ে গিয়েছিলেন, অথবা রাজনীতি থেকে আমাকে এবং খালেদা জিয়াকে চিরদিনের জন্য বিদায় দেবে সেই ষড়যন্ত্রের সাথে ওই সম্পাদক দ্বয় জড়িত ছিল? কোনটা সত্য? যারা দেশে গণতন্ত্র হত্যা করে ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার চেষ্টা করেছিল, এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল, যুদ্ধাপরাধীদের যেমন বিচার হচ্ছে, ঠিক সেইভাবে একদিন এদের ওই সংবিধান ধ্বংস করার বিচারও হবে। আমি সেই সম্পাদক মাহফুজ আনামকে একটা কথাই বলবো, যে দুর্নীতিবাজ বানাতে বহু চেষ্টা করেছেন আমাকে। আপনি তো আপনার পিতৃতুল্য ওয়ার্ল্ড ব্যাংক, তারাও তো দুর্নীতিবাজ বানাতে চেষ্টা করে পারে নাই। পদ্মা সেতু নিয়ে যখন কথা উঠেছিল তখন তো কত বড় বড় কথা, ভাবখানা এমন, এতদিন পারি নাই, এইবার ধরে ফেলেছি। যারা মামলা দেওয়ার জন্য এত দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়ে বেড়াচ্ছেন, তাদের কাছে আমার প্রশ্ন, 11 মাস যদি আপনাদেরকে সলিটারি কনফাইনমেন্টে রাখা হয়, তাহলেও কি তারা বিবৃতি দেবেন? এই সমস্ত দালালগুলি বাংলাদেশের জনগণের হাতে তার বিচারের ভার আমি দিয়ে গেলাম। 21শে ফেব্রুয়ারি উদযাপন নিয়ে প্রশ্ন তুলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এটি এখন আর শোকের দিন নেই, কপটতায় পরিপূর্ণ উৎসবের উপলক্ষে পরিণত হয়েছে দিবসটি। সোমবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিএনপির আলোচনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এখন 21শে ফেব্রুয়ারি একটি অনুষ্ঠানে, একটি উৎসবে পরিণত হয়েছে এবং বলতে এতটুকু দ্বিধা নেই, যেটা এখন একটা কপটতায় পরিপূর্ণ হয়ে গেছে। যদিও 21শে ফেব্রুয়ারিকে উপলক্ষ করে শিল্প বাণিজ্যের প্রসার ঘটেছে, এটা কপটতা ছাড়া কিছু নয়। আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই আজকালকার প্রজন্মের, তারা জানেন না যে 21শে ফেব্রুয়ারিতে কোন অবস্থার প্রেক্ষিতে কারা কারা প্রাণ দিয়েছিল এবং কেন সেদিন প্রাণ দিয়েছিল ভাষার জন্য। পঞ্চগড়ের দেবীগঞ্জে বাসায় হামলা চালিয়ে পুরোহিত হত্যার ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে সোমবার মানববন্ধন করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী। এখনো হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন না হওয়ায় আতঙ্ক রয়েছে বাসিন্দাদের মাঝে। এদিকে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে জামায়াত কর্মী সহ আটক 3 জনকে আলাদা 2টি মামলায় গ্রেফতার দেখিয়েছে পুলিশ। গঠন করা হয়েছে 8 সদস্যের তদন্ত কমিটি।
অন্যদিকে হামলায় আহত অপর একজনকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মানিক সরকারের রিপোর্ট। সোমবার বেলা 11টার দিকে পঞ্চগড় শহরের বিজয় চত্বর এলাকায় মানববন্ধনের আয়োজন করে এলাকাবাসী। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন। এ সময় তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সরকার অতি দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নেবেন এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালে এর বিচার হবে। অবিলম্বে এই দুষ্কৃতিকারীদের আইনের আওতায় এনে ফাঁসি দেওয়া হোক, ফাঁসির জন্য জোর দাবি জানাচ্ছি। এদিকে এ ঘটনায় আটক 2 জেএমবি সদস্য সহ 3 জনকে হত্যা ও অস্ত্র বিস্ফোরক আইনের 2 মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। অবশ্য এই বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি পুলিশ। তবে এখনো হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন না হওয়ায় আতঙ্ক বিরাজ করছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। আমরা এখন আতঙ্কিত, কারণ এইভাবে আজকে এখানে হইলো, এরপরে হয়তো আরো বিভিন্ন জায়গায় মন্দির আছে, যারা পূজারী থাকে এদের প্রতি তাদের একটা আতঙ্ক তো সর্বদাই থাকে। আমরা এখন এই জায়গাগুলা নিশ্চয়তা চাই। জঙ্গিবাদের উত্থানের জন্য এই যে হিন্দুদের উপর যে মানে কি বলা যায় অত্যাচার, তারই একটা বহিঃপ্রকাশ। এখন আমরা এই এলাকায় বাস করতেছি ভয় আতঙ্কে, এখন রাত্রি যাপন করব কিভাবে, এটাও একটা সমস্যার ভিতরে পড়ে গেছে। গতকাল সকালে বাসায় বোমা হামলা চালিয়ে গলা কেটে হত্যা করা হয় দেবীগঞ্জের অভিরাম পাড়ার সন্ত গৌর মন্দিরের পুরোহিত যোগেশ্বর রায়কে। পরে আইএস হত্যার দায় স্বীকার করেছে বলে দাবি করে জঙ্গিবাদ পর্যবেক্ষণকারী সংস্থা সাইট ইন্টেলিজেন্স। এদিকে ঘটনা তদন্তে অতিরিক্ত পুলিশ সুপারকে প্রধান করে 8 সদস্যের একটি কমিটি গঠন করেছে পুলিশ প্রশাসন। মানিক সরকার, সময় সংবাদ, পঞ্চগড়। পঞ্চগড়ে পুরোহিত হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বেশ কয়েকটি সংগঠন। সোমবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে দেশের প্রতিটি এলাকায় ধর্মীয় প্রতিষ্ঠান ও ধর্মগুরুদের নিরাপত্তা বিধানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও তৎপর হওয়ার আহ্বান জানানো হয়। একই দাবিতে শনিবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সংগঠনগুলো। পঞ্চগড়ের দেবীগঞ্জে বাসায় হামলা চালিয়ে মন্দিরের পুরোহিত হত্যার ঘটনাকে ষড়যন্ত্রের অংশ হিসেবে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সোমবার বিকেলে বাংলা একাডেমিতে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় তিনি এই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও জানান। এগুলো সবই একটা ষড়যন্ত্র, সেইগুলোর একটা আবার আর একটা ছোটখাটো উদাহরণ দিয়েছে। আমাদের গোয়েন্দারা, আমাদের নিরাপত্তা বাহিনী সব সজাগ আছে। আমরা এগুলো সঠিক মতে সবকিছু উন্মোচন করব। এখানে কে হিন্দু, কে বৌদ্ধ, কে মুসলমান, কে শিয়া, কে সুন্নি, আমাদের মধ্যে এগুলো কোনো ভেদাভেদ নাই। কাজেই যে হিন্দু হলেই তাকে হত্যা করেছে এই ধরনের কোনো কিছু নাই। ধর্মীয় উপাসনালয় বা ধর্মগুরুদের ওপরে একের পর এক ঘটছে হামলার ঘটনা। মুসলিম, হিন্দু, খ্রিস্টান বা বৌদ্ধ কোনো সম্প্রদায়ই যেন মুক্ত নয় উগ্র জঙ্গিবাদীদের কালো থাবা থেকে। সবশেষ রোববার খুন হন পঞ্চগড়ের এক সনাতন ধর্মাবলম্বী মঠ প্রধান। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, অসাম্প্রদায়িক চেতনার ধারক 21-এর এই দিনে এমন সাম্প্রদায়িক হামলা বাংলাদেশকে বিশ্বের কাছে নেতিবাচক বার্তা দেবে। অন্যদিকে ইসলামী চিন্তাবিদদের মতে এমন নৃশংসতা ঠেকানো প্রত্যেক মুসলমানের ব্যক্তিগত ও সামাজিক দায়িত্ব। আতিকুর রহমান তমালের রিপোর্ট। মুহুর্মুহু বিস্ফোরণে শুধু হোসেনি দালানি নয়, যেন কেঁপে ওঠে বাংলার হাজার বছরের অসাম্প্রদায়িক ইতিহাস। দিনাজপুরের ইসকন মন্দিরে চালানো হয় বোমা ও গুলির হামলা। এই 2 ঘটনার আগে পরে এমন ঘটনা আরও ঘটেছে। ঢাকার বাড্ডায় পীর খিজির খান, রাজাবাজারে নুরুল ইসলাম ফারুকী এবং গোবিবাগে পীর লুৎফর রহমানকে খুন করা হয়েছে নৃশংস উপায়ে। পাবনা ও দিনাজপুরে হত্যার চেষ্টা হয়েছে খ্রিস্টান ধর্মের 2 জন ধর্মগুরুর ওপর। রংপুর ও খুলনায় হত্যার হুমকি দেওয়া হয়েছে আরও বেশ কয়েকজন খ্রিস্টান পাদ্রীকে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এসব ঘটনার উদ্দেশ্য এক ও অভিন্ন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এটা একটা সার্বজনীন অনুষ্ঠান ছিল, জাতীয় অনুষ্ঠান। সেই দিনে এই ধরনের ঘটনা বাঙালি জাতিসত্তার উপরে আক্রমণ। যারা এগুলো করছে তারা একটা উদ্দেশ্য নিয়ে করছে। তারা একটা মেসেজ দিতে চাচ্ছে, সাম্প্রদায়িক দেশ হিসেবে বিশ্বের সামনে পরিচিত করতে চাচ্ছে। জঙ্গি তৎপরতা ঠেকাতে রাষ্ট্রে বিচারের দৃষ্টান্ত স্থাপনও জরুরি বলে মনে করেন তিনি। আমরা শুনছি যে মুখকে অ্যারেস্ট করা হচ্ছে, তাকে টেলিভিশনের সামনে নিয়ে আসা হচ্ছে, তারপরে কি হচ্ছে? আমরা চাই যে বিচার
খুব দ্রুত বিচার হয়ে এদের শাস্তির ব্যবস্থা করা হোক। সেদিকে ইসলামী চিন্তকরা বলছেন ভালো উদ্দেশ্যের পন্থা কখনোই খারাপ হতে পারে না। সমস্ত ধর্মেরই একটা উদ্দেশ্যই যে মানুষকে মানুষ হিসেবে গড়ে তোলা। বিশেষ করে ইসলাম তো এই কথা ঘোষণাই দিয়েছে, যারা জঙ্গিবাদের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করবে, এর চাইতে হাস্যকর দাবি আর কিছুই হতে পারে না। উভয়ের মত, জঙ্গিবাদ ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সব ধর্মের মানুষের অংশগ্রহণে গড়ে তুলতে হবে সামাজিক শক্তি। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। প্রায় দ্বিগুণ করে পুনর্নির্ধারণ করা হলো বিচারকদের বেতন। জাতীয় বেতন স্কেলের আলোকে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস সদস্যদের বেতন ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধার অনুমোদন দেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার মন্ত্রিসভার বৈঠকে বিচারকদের নতুন বেতন নির্ধারণ করা হলো। নতুন স্কেল অনুযায়ী সিনিয়র জেলা জজ সচিব সমপর্যায়ের বেতন পাবেন। তাদের বেতন হবে ৭৮,০০০ টাকা। জেলা জজ হিসাবে যারা ৫ বছরের চেয়ে কম সময় কাজ করছেন তাদের বেতন নির্ধারণ করা হয়েছে ৭০,৯২৫ টাকা থেকে ৭৬,৬৩৫ টাকার মধ্যে। ২০১৫ সালের ১ জুলাই থেকে এ বেতন কার্যকর হবে। আর ২০১৫-র ৩০ জুন বিচারকরা যে ভাতা পেতেন এখন সেই পরিমাণ ভাতাই পাবেন। সবশেষ ২০০৯ সালে নিম্ন আদালতের বিচারকদের বেতন ভাতা বাড়ানো হয়েছিল। ব্যয় কমিশনের যে সুপারিশ, সেটার আলোকেই একটু পুনর্বিন্যাস করে জাতীয় বেতন স্কেল ২০১৫-এর আলোকে জুডিশিয়াল সার্ভিস সদস্যদের জন্য বেতন ভাতা নির্ধারণ করা হয়েছে। এখানে ২০০৯ সালে তাদের যে বেতন স্কেল ছিল ওটার সাথে আনুপাতিক হারে বাড়িয়ে ওটাকে সমন্বয় করা হয়েছে। এটা অন্য বেতন স্কেলের মতোই ১ জুলাই ২০১৫ থেকে মূল বেতনের বকেয়াটা পাবেন, আর ভাতাগুলো পাবেন ৩০ জুন ২০১৫ তারিখে আহরিত যেটা সেটা পাবেন। প্রবাসী সময় আরো থাকছে। উৎসব মুখর পরিবেশে জমা দেয়া হলো ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র। জোটগতভাবে নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই জানালো ইসি। তাই তো সবাই বলে শিলপাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। এটিএম কার্ড জালিয়াতির মূল হোতা পোল্যান্ডের নাগরিক পিওতর ও সিটি ব্যাংকের ৩ কর্মকর্তাকে ৬ দিন করে রিমান্ডে নেওয়া হয়েছে। গোয়েন্দা পুলিশ বলছে, সাম্প্রতিক সময়ে এ ঘটনার সিসিটিভি ফুটেজে যে বিদেশিকে দেখা গেছে সেই ব্যক্তি পিওতর সিজোফেন। সোমবার সন্ধ্যায় গুলশান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশের একটি দল। আর তাকে সহযোগিতার অভিযোগে গ্রেফতার করা হয় সিটি ব্যাংকের ৩ কর্মকর্তাকে। সোমবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে এ ঘটনার বিস্তারিত তুলে ধরা হয়। এটাই বাংলাদেশে এটিএম কার্ড জালিয়াতির প্রথম ঘটনা। স্বভাবতই দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হন সিসিটিভির ফুটেজে ধরা পড়া এই বিদেশি নাগরিক। গত ৭ ও ৮ ফেব্রুয়ারি রাজধানীর বিভিন্ন স্থান থেকে কার্ড জালিয়াতির মাধ্যমে ইবিএল, ইউসিবি আর সিটি ব্যাংকের গ্রাহকদের অর্থ লোপাটের ঘটনা ঘটে। এটিএম বুথ স্কিমিং ডিভাইস বসিয়ে এই ৩টি ব্যাংকের ৩৬ জন গ্রাহকের ২০,৬০,০০০ টাকা হাতিয়ে নেয় চক্রটি। ১৪ ফেব্রুয়ারি ইসিবি কর্তৃপক্ষ বনানী থানায় একটি মামলা দায়েরের ৭ দিনের মাথায় গ্রেপ্তার হলো ওই ঘটনার মূল হোতা। গ্রেপ্তার এই বিদেশি নাগরিকের কাছ থেকে পোল্যান্ডের পাসপোর্ট এবং জার্মানির পরিচয়পত্র উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। পাসপোর্ট অনুযায়ী তার নাম পিওতর সিজোফেন। অন্যের পাসপোর্ট চুরি করে ব্যবসায়ীর মিথ্যা পরিচয় দিয়ে ১ বছর আগে বাংলাদেশে ঢোকা এই জালিয়াতের প্রকৃত নাম ও জাতীয়তা নিয়েও সন্দেহ রয়েছে গোয়েন্দাদের। গোয়েন্দা পুলিশ বলছে, এরই মধ্যে বাংলাদেশি এক নারীকে বিয়ে করে সন্তানের জনক হওয়া পিওতর সিজোফেনের এদেশে এটাই প্রথম জালিয়াতির ঘটনা নয়। পূর্বেও সে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে, বাট সেটি আসলে বিদেশিদের অ্যাকাউন্ট থেকে নিয়েছে, ইন্টারন্যাশনাল কার্ড ব্যবহার করে। ফলে ওই দেশের মেসেজ গিয়েছে, যে কারণে বাংলাদেশের কোনো ব্যাংকের টাকায় বা গ্রাহকদের টাকায় কোনো ঘাটতি হয়নি। কিন্তু এবার সে আমাদের কাছে স্বীকারও করেছে যে আমাদের ভুল হয়েছে, যে বাংলাদেশের অ্যাকাউন্ট, বাংলাদেশিদের অ্যাকাউন্ট থেকে টাকা তোলার কারণেই সে ধরা পড়ে।
করেছে। প্রিয়তরের অপকর্মে সহযোগিতার অভিযোগে মকসেদ আলম, রেজাউল করিম ও রেফাজ আহমেদ নামে সিটি ব্যাংকের 3 কর্মকর্তাকেও গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। পাঁচ মেশিনের সাহায্যে টাকা হাতিয়ে নিয়েছে, যেটি এই কার্ড ডিভিশনের এই 3 কর্মকর্তা সহ আরো অন্যান্য জায়গারও আরো 2-1 জন আছে, তারা এই কাজটিতে সহায়তা করেছে, কারণ ওই মেশিন তো অন্যদের কাছে থাকে না। গোয়েন্দা পুলিশ আরো জানিয়েছে জালিয়াতিতে জড়িত আরো 2 বিদেশি এই ঘটনা জানাজানি হওয়ার আগেই দেশ ছেড়ে পালিয়েছে। এদিকে দুপুরে 4 আসামিকে মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন জানায় পুলিশ। শুনানি শেষে 6 দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। এদিকে এটিএম বুথে কার্ড জালিয়াতির ঘটনায় গোয়েন্দা পুলিশের হাতে আটক সিটি ব্যাংকের 3 কর্মকর্তার বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করা হবে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। এই ব্যাংক কর্মকর্তারা জালিয়াতির ঘটনা জড়িত প্রমাণিত হলে খুব দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান। ল এনফোর্সিং এজেন্সিজ আমাদের মার্চেন্ট অ্যাকুয়ারিং টিমের কার্ডের, অর্থাৎ যারা দোকানে দোকানে আপনার পজ মেশিন বসায়, ওই টিমটার 3 জন, 2 জন এভিপি এবং 1 জন সিনিয়র অফিসার লেভেলের কর্মকর্তাকে তারা নিয়ে যান এবং 3 জনই ব্যাংকে আজকে মোটামুটি দীর্ঘদিন ধরেই আছেন। ওনারা অন্যভাবে বিদেশির সাথে জড়ালো কিভাবে, বা এটিএম ফ্রডে কি করে জড়ালো, বা অন্য কোনো আর কি ওনারা করছেন, আমাদের কোনো ধারণা মাত্র নেই। আমাদের 3 জন ইন্ডিভিজুয়াল ব্যক্তি লেভেলে তারা যদি জড়িয়ে থাকে তাদের ব্যাপার সেটা, কিন্তু আমরা পুলিশকে সহযোগিতা করব। স্বাস্থ্যবান ও নিরোগ প্রজন্ম গড়তে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। সোমবার বিকেলে রাজধানীর বিদ্যুৎ ভবনে এক কর্মশালায় তিনি কথা বলেন। এ সময় তিনি জানান, নিরাপদ খাদ্য আইন 2013 বাস্তবায়নে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। নিরাপদ খাদ্য আইন 2013 যেটা আমরা সংসদে পাশ হয়েছে এবং যেটা নিয়ে আমরা কাজ করছি, কর্তৃপক্ষ গঠিত হয়েছে। কর্তৃপক্ষের আমরা বিধি, প্রবিধি, অন্যান্য বিধিমালা তৈরি হয়েছে, ফুড কোর্টগুলো পর্যন্ত হয়ে গেছে এবং অলরেডি কাজ শুরু হয়ে গেছে। আমরা অন্তত দ্রুততম সময়, তার চেয়ে আগেই আমরা এই আইনটাকে পুরোপুরি কার্যকর করতে পারব। খাদ্য নিরাপত্তা দেওয়া, পুষ্টিকর খাদ্য দেওয়াটা সরকারের কিন্তু সাংবিধানিক দায়িত্ব। আমরা স্বাস্থ্যবান, নিরোগ ও পুষ্টিমান ভবিষ্যৎ প্রজন্ম চাই এবং এ দেশকে বিশ্ব দরবারে উচ্চতায় শিখরে আসীন করতে চাই। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন দলীয় ভিত্তিতে হলেও জোটগতভাবে এই নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ সিরাজুল ইসলাম। ইউপি নির্বাচনের প্রথম পর্যায়ের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের তিনি কথা জানান। এ সময় তিনি বলেন, 23 ও 24 ফেব্রুয়ারি মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের পর যারা বাতিল বলে গণ্য হবেন তাদের জন্য পরবর্তী 3 দিন আপিল শুনানির সুযোগ থাকবে। এরপরই দেয়া হবে প্রতীক বরাদ্দ। যিনি রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করুন না কেন, তার কাজ করার জন্য যে বিধিবিধানের কথা বলা হয়েছে তাকে সেটি অনুসরণ করতে হবে, অন্য কিছু অনুসরণ করতে পারবেন না। দলীয় ভিত্তিক নির্বাচন হবে, জোটের কোনো সুযোগ এখানে নেই। একটি জিনিস, যখন নির্দলীয় ছিল তখনও এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং থাকতে পারে রাজনৈতিক দলগুলির মধ্যে, এখনও আন্ডারস্ট্যান্ডিং যদি আপনি রাজনৈতিক দলগুলো করে, সেখানে আমি মনে করি যে নির্বাচন কমিশনের কিছু করার নেই। কারণ হলো যে এখানে জোটগত নির্বাচনের কোনো বিধান করা হয়নি। ইউনিয়ন পরিষদের প্রথম ধাপের নির্বাচনে দেশের বিভিন্ন স্থানে উৎসব মুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। প্রথম দফার এই নির্বাচন হবে 22 মার্চ। সকাল থেকে বরিশাল বিভাগের 247টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও নারী সদস্য পদপ্রার্থীরা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। বিকেল 5টা পর্যন্ত চেয়ারম্যান পদে রাজনৈতিক দলের প্রার্থীদের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। খুলনায় সকাল 9টা থেকে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন জেলার 67টি ইউনিয়ন পরিষদের প্রার্থীরা। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে চেয়ারম্যান প্রার্থীদের পাশাপাশি সদস্য ও নারী সদস্য প্রার্থীরাও তাদের মনোনয়নপত্র জমা দেন। এছাড়া কুমিল্লা, মংলা, কক্সবাজার ও কুষ্টিয়ায় শেষ দিনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ইউপি নির্বাচনের প্রার্থীরা।
প্রবাসের সময় আরো থাকছে, বিসিবি ক্রিকেট অপারেশনস কমিটির প্রধান হলেন আকরাম খান, ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান আ.জ.ম নাসির। মানিকগঞ্জের সিংগাইরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ভাগ্নেদের হাতে দুই মামা খুনের ঘটনাকে পূর্ব পরিকল্পিত বলে ধারণা করছে পুলিশ ও নিহতের স্বজনরা। এ ঘটনায় দায়ের করা মামলায় আসামির করা হয়েছে ১৯ জনকে। এ পর্যন্ত একজনকে গ্রেফতার করা হলেও বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে পুলিশ। মানিকগঞ্জ থেকে ফিরে আরো জানাচ্ছেন মিজানুর রহমান কবির। আপন ভাগ্নেদের হাতে দুই মামা নিহত হবার ঘটনায় শোকে কাতর পুরো গোবিন্দল গ্রাম। ক্ষণে ক্ষণে স্বজনদের আহাজারি আর বিলাপে ভারী হয়ে ওঠে পুরো এলাকার পরিবেশ। কাতার প্রবাসী হাসিনা বেগমের এই বাড়িটি নিয়ে এবং এর সাথে কিছু জমি এবং টাকা পয়সা নিয়ে মূলত দুই পরিবারের বিরোধ চলছিল। নিহতের পরিবারের সদস্যরা জানিয়েছেন তার ভাগ্নেরা বিরোধ মীমাংসার কথা বলে রোববার সকালে তাদেরকে ডাকে জসিমের এই বাড়িতে। প্রত্যক্ষদর্শীরা জানান ভাগ্নেরা আগে থেকেই লোকজন সহ প্রস্তুত ছিল হামলা করার জন্য। এ সময় ঘটনাস্থলেই দুজন নিহত ছাড়াও আহত হন আরো ৬ জন। আচ্ছা তারা মানে জোহরুদ্দিন বলা আছে না যে দিন হইতে কাতরা বিন্দাইছে, কাতরা বিন্দানে আর মা যত আছে না হেতি যে বাইরেছে কাল হাফ বাইরান বাইরাইলো। আমার বাপের খুব দিছে, পরে আমি দরবা গেছি, পরে এসমকে আমার পাশে কিনে টেটা মারছে। হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন পরিবারের সদস্য ও স্থানীয়রা। সবাই মিলেই আমার বাপ কাকাদের হত্যা করছে, তাই আমার একটাই চাওয়া যে সবার জন্য ফাঁসি হোক। এদের সকলের ফাঁসি চাই, আমরা সুষ্ঠু বিচার আমরা চাই। এদিকে নিহত আজিজের স্ত্রী ফরিদা বেগম বাদী হয়ে রোববার রাতেই সিংগাইর থানায় মামলা করেন। এই সংক্রান্ত বিষয়ে ৮ নম্বর আসামি জহিরুল ইসলামকে রাত্রে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। আশা করি আমরা খুব দ্রুত সময়ে আসামিগুলো সব গ্রেপ্তার করতে সক্ষম হব। আহতদের মানিকগঞ্জ সদর হাসপাতাল ও সাভারের এনাম মেডিকেলে ভর্তি করা হয়েছে বলে জানান পরিবারের সদস্যরা। মিজানুর রহমান কবির, সময় সংবাদ, মানিকগঞ্জ। ঢাকার সাথে দিল্লি পর্যন্ত ফ্লাইট চালু করতে যাচ্ছে এয়ার কানাডা। এতে বাংলাদেশের যাত্রীরা দিল্লি থেকে সরাসরি কানাডার টরেন্টোতে অবতরণ করতে পারবেন। সোমবার দুপুরে সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেননের সাথে ঢাকাস্থ কানাডিয়ান হাইকমিশনার বেন এটে পিয়েরে লারমির বৈঠককালে এই সিদ্ধান্ত হয়। বৈঠকে বলা হয় ঢাকা নিউ ইয়র্ক ফ্লাইট চালু না হওয়ায় বাংলাদেশের যাত্রীরা টরেন্টো থেকে নিউ ইয়র্কে যেতে পারবেন। এজন্য কানাডার সাথে প্রয়োজনীয় এয়ার সার্ভিস ইমিগ্রেন্টও সম্পন্ন হয়েছে বলে বৈঠকে জানানো হয়। এছাড়া বৈঠকে 2016 পর্যটন বর্ষ সফল করতে বিদেশি পর্যটকদের আকৃষ্ট করার জন্য কানাডার পক্ষ থেকে বাংলাদেশে একটি থিম পার্ক করার প্রস্তাব দেওয়া হয়। এবার প্রবাসের খবর। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়াতে হয়ে গেল 2 দিনব্যাপী মাতৃভাষা উৎসব। শনিবার উদ্বোধনী দিনে পেনিসিলভেনিয়ার অঙ্গরাজ্যের একটি শহরে প্রবাসী বাঙালিদের ঢল নামে। 21-এর প্রথম প্রহরে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ প্রবাসীরা বাল্টিমোর অ্যাভিনিউয়ের ক্লিফটন হাইটসের অস্থায়ী শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান। নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কিসলুর পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শনিবার সন্ধ্যা গড়াতেই দেশাত্মবোধক গান ও নৃত্যের সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে ক্লিফটন হাইটসের অনুষ্ঠান স্থলে জড়ো হন সব বয়সী প্রবাসী বাঙালিরা। রাত যতই গভীর হচ্ছিল, দেশাত্মবোধক গানগুলো শ্রোতাদের মাঝে যেন ততই মুগ্ধতা ছড়াচ্ছিল। রাত 12টা বাজতেই 21-এর প্রথম প্রহরে বিভিন্ন সংগঠনের পাশাপাশি সাধারণ প্রবাসীরাও অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। বাল্টিমোর অ্যাভিনিউ যেন হয়ে ওঠে এক টুকরো বাংলাদেশ। আমরা এই শীত উপেক্ষা করে এখানে আসি, সবচেয়ে বড় অহংকার আমাদের, আমরা বাংলাদেশি, আমরা বাংলা বলি এখানে এসে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বাঙালি জাতির সর্বকালের একটা সর্বশ্রেষ্ঠ অর্জন। আগামী দিনে দেশ এবং প্রবাসে আমরা এমনি করে যেন বাংলা ভাষাকে আমরা লালন করতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করি। উৎসবের শেষ দিন রোববার সন্ধ্যায় স্থানীয় শিল্পী ও কলাকুশলীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছিল চিত্র প্রদর্শনী ও কবিতা আবৃত্তিও। উৎসবের উদ্যোক্তারা ভবিষ্যতে এই আয়োজনকে আরো বড় পরিসরে করা ও সমগ্র উত্তর আমেরিকায় ছড়িয়ে দেওয়ার কথা জানান। মেক্সিকো গভর্নমেন্ট
এগ্রি করেছে এবং তারা ফাইন্যান্সও করেছে এবং 3 দিন ব্যাপী রাষ্ট্রীয়ভাবে মেক্সিকোতে আন্তর্জাতিক মাতৃভাষা পালন। তো আমি ভীষণ উদ্বেলিত আমি এই সংবাদটা পেয়ে। ওরা আমাকে বলেছিল যে শহীদ মিনার নির্মাণের, কিন্তু আমি বলেছি যে স্বল্পতা হেতু আমি আপনাদেরকে ছবি প্রোভাইড করছি শহীদ মিনারের, এটা প্রিন্ট করে আপনারা চালিয়ে যান। তাদেরকে বলেন যে আমরা আগামী বছর আমি আর্লি চলে যাব আপনাদের ওখানে, আপনারা যত ফিট লম্বা চান আমি শহীদ মিনার বানিয়ে দিব। উৎসবে সেই দিনে যুক্তরাষ্ট্রে বাংলা গান ও সাংস্কৃতিক ক্ষেত্রে অবদানের জন্য সুস্মিতা গহরায়, সালাউদ্দিন আহমেদ ও জাফর বিল্লাহ এবং বাংলাদেশে কারিগরি শিক্ষা ও বাসস্থানের মান উন্নয়নের জন্য কামরুল ইসলাম ও ডাক্তার নুরুল ইসলামকে পদক প্রদান করা হয়। সময় সংবাদ, ফিলাডেলফিয়া, যুক্তরাষ্ট্র। ভাষা সংরক্ষণ ও নতুন প্রজন্মকে বাংলা ভাষা শিক্ষার প্রতি আহ্বান জানিয়ে ফ্রান্সে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। প্রতি বছরের মতো এবারও 21-এর প্রথম প্রহরে ফ্রান্স আওয়ামী লীগের উদ্যোগে প্যারিসের ক্যাথসিমার অস্থায়ী শহীদ বেদিতে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রবাসীরা। একে একে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এ সময় উপস্থিত ছিলেন ফ্রান্স সফররত বাংলাদেশের বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ সেলিম, সাধারণ সম্পাদক আবুল কাশেম সহ ও অন্যান্য নেতৃবৃন্দ। এদিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রোববার সকালে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এছাড়া বিকেলে আইফেল টাওয়ারের পাদদেশে 21 উদযাপন পরিষদের উদ্যোগে অস্থায়ী শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে উপস্থিত হন সর্বস্তরের প্রবাসী বাঙালি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সৌদি আরব প্রবাসী ফেনী ফোরামের উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার রিয়াদে আয়োজিত সেমিনারে রক্তের আকরে লেখা আমার প্রিয় বর্ণমালা শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক মোহাম্মদ দিলার হুসাইন। সংগঠনের সভাপতি নুরুল আনোয়ারের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন প্রকৌশলী আফসারুল আলম। উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম, নবী খান, মাইনুদ্দিন চৌধুরী, আবুল কাশেম সহ আরো অনেকে। প্রবাসীদের পাঠানো রেমিটেন্স দেশের অর্থনীতিতে বড় অবদান রাখছে বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বদিউল আলম। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে যুবলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। এছাড়া 2021 সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের ও 2041 সালের মধ্যে উন্নত দেশে পরিণত করতে সরকারের প্রচেষ্টার কথা তুলে ধরেন বক্তারা। সংগঠনের সভাপতি বশির ভুইয়ার সভাপতিত্বে ও আনিসুর সরওয়ারের আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় আবুধাবিতে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। সভায় আবুধাবি যুবলীগের কেন্দ্রীয় কমিটির অভিষেক হয়। গৃহ পরিচারিকা নির্যাতন মামলায় ক্রিকেটার শাহাদাত হোসেন ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত। এছাড়া 20 মার্চ পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিনও ধার্য করা হয়েছে। সকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তানজিলা ইসলামের আদালত এই আদেশ দেন। তবে জাতীয় মহিলা আইনজীবী সমিতির হেফাজত থেকে পরিবারের জিম্মায় যেতে আক্রান্ত শিশুর আবেদন নামঞ্জুর করেন আদালত। গত 6 সেপ্টেম্বর গৃহ পরিচারিকা 11 বছরের শিশুকে নির্যাতনের অভিযোগ ওঠে ক্রিকেটার শাহাদাত ও তার স্ত্রীর বিরুদ্ধে। এই অভিযোগে গত 3 অক্টোবর নিত্য শাহাদাতকে গ্রেফতার করে পুলিশ। এর দুদিন পর আদালতে আত্মসমর্পণ করেন জাতীয় ক্রিকেট দলের সাবেক পেসার শাহাদাত হোসেন। ক্রিকেটার কাজী শাহাদাত হোসেন রাজীব আর তার ওয়াইফ নিত্য শাহাদাত, তো দুজনের বিরুদ্ধে নারী শিশু নির্যাতন আইনের 4-2 ধারা চার্জ গঠন করা হয়েছে এবং পরবর্তী সাক্ষীর জন্য আগামী 20 মার্চ পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে এবং ভিকটিম তার নিজ জিম্মায় যাওয়ার জন্য ভিকটিম এখন জাতীয় মহিলা আইনজীবী সমিতির হেফাজতে আছে, তার নিজ জিম্মায় যাওয়ার আবেদন করছিল, মাননীয় আদালত সেটাও নামঞ্জুর করছে। এই মামলার এজাহার এবং চার্জশিট এবং আপনার যে মেডিকেল রিপোর্ট, সেই রিপোর্টে আমরা কোথাও পাই নাই যে তার দাহ পদার্থের কোনো প্রমাণ পাওয়া যায় না। প্রথম বাংলাদেশি হিসেবে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি ইউএনডিপির শুভেচ্ছা দূত হতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এমন সম্মাননা পেতে যাওয়ায় দারুণ রোমাঞ্চিত ম্যাচ। মাঠে নিজের শতভাগ উজাড় করে দেয়া টাইগার অধিনায়ক জানিয়েছেন শুভেচ্ছা দূত হিসেবে যে কোনো সেবামূলক কার্যক্রমের অংশ নিতে প্রস্তুত তিনি। আর পুরো বিষয়টিকে স্বপ্ন পূরণের মতোই দেখছেন নড়াইল এক্সপ্রেস।
মাশরাফি বিন মুর্তজা। বিস্ময়ের সমর্থক হতে পারে যে নামটি। 22 গজ তাকে যা দিয়েছে তার চেয়ে বেশি নিয়েছে কিনা এ নিয়ে হতে পারে গবেষণা। ইনজুরির কারণে হাঁটুতে অস্ত্রোপচার হয়েছে 7 বার, তারপরও দমে যাননি। বারবার ইনজুরির ভূত তাড়িয়ে ফিরেছেন বীরের বেশে। তাই তো মাঠ ও মাঠের বাইরে মাশরাফি অনুকরণীয় এবং অনুসরণীয় এক ব্যক্তিত্ব। ক্রিকেটীয় ক্যারিয়ারে নড়াইল এক্সপ্রেসের জেতা হয়নি বড় কোনো শিরোপা, কখনো আইসিসি কিংবা উইজডেনের বর্ষসেরাও হননি, কিন্তু এবার এমন এক সম্মাননা পেতে যাচ্ছেন যা জোটেনি বিশ্বকাপ জয়ী অনেক ক্রিকেটারেরই। প্রথম বাংলাদেশি হিসেবে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি শুভেচ্ছাদূত হতে যাচ্ছেন টাইগার অধিনায়ক। রোমাঞ্চিত ম্যাচের কাছে এ যেন স্বপ্ন পূরণের মতো। একটা মানুষের ড্রিম থাকে যে আমি এই কাজগুলো করতে চাই বাংলাদেশের সাধারণ মানুষের জন্য। শুভেচ্ছাদূত হতে পারলে অবশ্যই এটা আমার জন্য বড় একটা অনার। ক্রিকেটের সূত্র দিয়ে এটা আসছে, বাট কাজটা অবশ্যই ক্রিকেটের সাথে রিলেটেড না। ক্রিকেট মাঠে মাশরাফির নিবেদন নিয়ে নিন্দুকেরাও হয়তো প্রশ্ন তুলবেন না। যখনই যে জার্সি গায়ে জড়ান তার জন্য উজাড় করে দেন নিজের শতভাগ। কিন্তু এবার ভিন্ন ভূমিকায় কাজ করতে হবে ভিন্ন আঙ্গিকে। সে চ্যালেঞ্জও এবার নিতে প্রস্তুত অনন্য নেতৃত্ব গুণাবলীর অধিকারী মাশরাফি। অংশ হতে চান সেবামূলক যে কোনো কাজেরই। যেটাই আমাকে বলবে আমাকে সেটাই করতে হবে। সো আমি আসলে মানে এটা খুব ইন্টারেস্টিং আমার জন্য, এবং আমি এটা করার জন্য অবশ্যই আমি চিন্তা করছি আমার জন্য এটা গ্রেট এক্সপিরিয়েন্স হবে, এবং দ্য সেম টাইমে যদি কিছু করতে পারি এবং ভালো কিছু যদি হয় তার মাধ্যমে, তো অবশ্যই নিজের কাছে মনে হবে একটা বড় অ্যাচিভমেন্ট। এর আগে ক্রিকেট ব্যক্তিত্বদের মধ্যে 2013 সালে বাংলাদেশের সাকিব আল হাসান এবং 2005 সালে হাবিবুল বাশার সুমন ও মোহাম্মদ আশরাফুল ইউনিসেফের শুভেচ্ছাদূত হয়েছিলেন। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। ক্রিকেট অপারেশনস কমিটিতে নাইমুর রহমান দুর্জয়কে সরিয়ে আবারও চেয়ারম্যান করা হয়েছে সাবেক অধিনায়ক আকরাম খানকে। এছাড়াও বিসিবির কমিটিতে এসেছে ব্যাপক রদবদল। বৈঠক শেষে সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। ফিক্সিং কাণ্ডে 10 বছরের নিষিদ্ধ নাদির শাহর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ক্রিকেট বোর্ড, তবে শাস্তির মুখে পড়েছেন পেস বোলার রুবেল হোসেন। গেল বছরের অক্টোবরের পর নতুন বছরে ক্রিকেট বোর্ডের প্রথম বৈঠক নেওয়া হবে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তাই 4 ঘন্টা লম্বা এই বৈঠকে বিসিবির কমিটির রদবদলের ব্যাপারটি বেশি প্রাধান্য পেয়েছে, যেখানে অনেককে অবাক করেছে এই সিদ্ধান্তটি। ক্রিকেট অপারেশনস এটা এখন আকরাম খান, তবে দুর্জয় উনি একজন সংসদ সদস্য, ও আরো মোর স্ট্র্যাটেজিক ইস্যুতে থাকা উচিত, আমার সাথেই থাকা উচিত। ক্রিকেট মাঠে টাইগারদের প্রতিপক্ষ সম্পর্কে আরো স্বচ্ছ ধারণা পেতে নতুন এক ব্যয়বহুল প্রযুক্তির সংযোজন করেছে বোর্ড। এছাড়াও বাড়ছে চুক্তিবদ্ধ ক্রিকেটারদের পারিশ্রমিক। পৃথিবীর সমস্ত প্লেয়ারদের ইনফরমেশনগুলো আমরা সবগুলো পাবো, কার স্ট্রেংথ, কি উইকনেসেস, কে কোন ধরনের বলে কত রান করলো, অফ স্পিনে কেমন খেলে, লেগ স্পিনে কেমন খেলে, পেস বলে কেমন খেলে, কোন বলে বেশি আউট হয়েছে, এই সমস্ত ইনফরমেশন সম্বলিত একটা অত্যাধুনিক সফটওয়্যার আমরা নিয়েছি। 14 জন কন্ট্রাক্টেড প্লেয়ারের লিস্ট আমরা আজকে ফাইনাল করেছি, এবং ওদের যে স্যালারি বেতন ওটা 25% আমরা ইনক্রিজ করে দিয়েছি। এদিকে 2012 সালের অক্টোবরে ভারতীয় একটি টিভি চ্যানেলে গোপন ক্যামেরার ফাঁদে পা দিয়ে স্পট ফিক্সিং এ রাজি হওয়ার কারণে বাংলাদেশের আম্পায়ার নাদির শাহকে 10 বছর নিষিদ্ধ করে বিসিবি। তবে শাস্তির 3.5 বছর পর এখন নমনীয় ক্রিকেট বোর্ড তার প্রতি। নেক্সট ডোমেস্টিক মৌসুম যখন শুরু হবে, খেলা শুরু হবে, তখন থেকেই তার এই উইথড্রটা ব্যানটা উইথড্র হবে, সে ডোমেস্টিক ক্রিকেটে আম্পায়ারিং করতে পারবে। তবে ইনজুরিতে থাকা অবস্থায় পুনর্বাসন প্রক্রিয়ায় অমনোযোগী হওয়ায় চুক্তিবদ্ধ ক্রিকেটার রুবেল হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ক্রিকেট বোর্ড। আমরা এসব ব্যাপারে আরো এখন কঠোর হচ্ছি। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। -2 ফর্মুলার সঙ্গে 2 পত্রিকার সম্পাদক জড়িত ছিলেন মন্তব্য প্রধানমন্ত্রীর, বললেন বিশ্বব্যাংকও তার বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ দিতে পারেনি। পঞ্চগড়ে পুরোহিত হত্যার প্রতিবাদে বিক্ষোভ, জামায়াত কর্মী আটক। 21 দিনে সাম্প্রদায়িক হামলা উদ্বেগজনক, বলছেন নিরাপত্তা বিশ্লেষকরা। প্রায় দ্বিগুণ করে বিচারকদের বেতন কাঠামো পুনর্নির্ধারণ করেছে মন্ত্রিসভা, 8ম পে স্কেলের সঙ্গে সমন্বয়ে। এটিএম কার্ড জালিয়াতির মূল হোতা পোল্যান্ডের নাগরিক পিওতর ও সিটি ব্যাংকের 3 কর্মকর্তাকে 6 দিন করে রিমান্ডে, প্রমাণ মিললে ব্যবস্থা, বলছে কর্তৃপক্ষ।
এবং প্রথম কোনো বাংলাদেশী হিসেবে অনন্য অর্জন মাশরাফির। জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি ইউএনডিপির শুভেচ্ছা দূত হতে যাচ্ছেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিরিজের নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।